আমার চোর বাবা চেয়ারম্যানের 4টা গরু চুরি করে পালানোর পর চেয়ারম্যানের ডাকা সালিশে আমি এমন এক শাস্তি পেলাম যেটা শুনলে আপনারও হৃদয় কেঁপে উঠবে। আসসালামু আলাইকুম, আমার নাম কামাল হোসেন। আমার জন্ম বরিশালের কোনো এক অজপাড়া গায়ের নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চোর। আমি এমন এক পরিবারে বড় হই যেখানে ছোটবেলা থেকে ক্ষুধা, যন্ত্রণা, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। দেখা যেত প্রতিদিন 3 বেলার এক বেলাও আমরা খেতে পেতাম না। গ্রামগঞ্জে হেঁটে হেঁটে রাতের বেলায় আমার বাবা চুরি করতো। জানেন, আমার বাবাকে এলাকায় চোরামতিন বলে চেনে। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আমার আব্বা চুরি করতো না। আর ওই চুরির টাকা আমার আব্বা জুয়ার পেছনে ব্যয় করতো। জানেন, এমন এক পাপিষ্ট পরিবারে জন্মে আমার সব সময় মনে হতো আমার জন্মই যেন আজন্মের পা। আমার যখন 15 বছর তখন আমি মোটামুটি কামাই রুচি করে আমার মায়ের অভাব দূর করার চেষ্টা করতাম। হঠাৎ আমার বাবা 3 মাস নিখোঁজ থাকার পর বাড়ি ফিরে। আমরাও বাবাকে পেয়ে ভীষণ খুশি। আমরা বাবা কোথায় ছিল এ নিয়ে কোনো প্রশ্নই করিনি। বাবা ফিরে এসেছে এতেই আমরা খুশি। সবাই আমার বাবাকে বলছিল, মতিন তোর চাঁদ কপাল, তোর ছেলে কত পরিশ্রমী, তুই আজ চুরি করিস না ভাই। ছেলে সংসারের হাল ধরেছে, তুইও তাকে সাহায্য কর। এরপর কিছুদিন খেয়াল করলাম বাবা মসজিদে যেত, ঠিকমতো কাজকর্ম করতো। আমি ভাবলাম বাবা ভালো হয়ে গেছে। কিছুদিন পর আমাদের গ্রামের চেয়ারম্যানের মা মারা গিয়েছিল। মায়ের জিয়াপতের জন্য তিনি 4টা গরু আনলেন 4000 মানুষ খাওয়াতে। চেয়ারম্যান সাহেব আমাকে খুব বিশ্বাস করতেন, আমাকে দায়িত্ব দিয়েছিলেন গরুগুলোকে পাহারা দেওয়ার জন্য। রাত যখন 1টা বাজে তখন আমার বাবা দৌড়ে এসে বলল, কামাল তোর মা রক্ত বমি করতেছে, তাড়াতাড়ি বাড়ি যা, আমি না হয় গরুগুলো পাহারা দেই। আমি দৌড়ে বাড়িতে গিয়ে দেখলাম একদম শুনশান নীরব পরিবেশ। মাকে ডাকতেই মা বেরিয়ে এলো, একদম সুস্থ। মাকে বললাম, বাবা বলল তোমার রক্ত বমি হচ্ছে। মা তখন শুধু একটা কথাই বলেছিল, তোর বাবা কোথায়? আমি বলেছি গরুগুলো পাহারা দিচ্ছে। মা আমার এই কথাটা শুনে পাগলের মতো দৌড়াতে লাগলো, বলল তোর বাপ নিশ্চয়ই গরুগুলো চুরি করার জন্য এমন মিথ্যা নাটক সাজায়। সত্যি আমরা সেখানে গিয়ে দেখলাম 4টা গরুর একটাও নেই। খবর চলে গেল চেয়ারম্যানের কানে। মা দৌড়ে চেয়ারম্যানের পায়ে পড়তেই তিনি মাকে চুলের মুঠি ধরে চড় মারতে শুরু করলেন। এর মধ্যে কসাইরা চলে আসে গরু কাটতে। সব শোনার পর তারা রাতেই গরুর ব্যবস্থা করে। পরদিন সকালের পরিবর্তে বিকালে সবাইকে খাওয়ানো হয়। সেদিন রাতে চেয়ারম্যান দরবার ডাকে গরু চুরি নিয়ে। অনেকে অনেক পরামর্শ দিল, কেউ কেউ বলল আমাদেরকে ন্যাড়া করে গ্রাম থেকে বের করে দিতে। কিছুক্ষণ পরেই বয়স্ক মেম্বার সাহেব চেয়ারম্যানকে একটা বুদ্ধি দেয়। তিনি বলেন, চেয়ারম্যান সাহেব আপনি কামালকে চুক্তিতে নিয়ে নেন। সে যতদিন পর্যন্ত 4টা গরুর দাম শোধ না হবে ততদিন পর্যন্ত আপনার বাড়িতে কাজ করবে। তখন চেয়ারম্যান কাকা আমাকে জিজ্ঞেস করলো, কিরে কামাল কি বলস? আমিও রাজি হয়ে গেলাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এরপর শুরু হলো আমার জীবনের নতুন গল্প। ভোর থেকে রাত পর্যন্ত খেয়ে না খেয়ে চেয়ারম্যানের বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করতাম। কোনোদিন 1 টাকাও আমাকে দিত না। আমার মা, যুবতী বোন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোনো রকম দিন চালাতো। এভাবে 2 বছর চেয়ারম্যানের বাড়িতে কাজ করার পর উনি আমাকে একটা প্রস্তাব। তিনি আমাকে বললেন, পাশের গ্রামের রেহানা নামের একটা মেয়ে আছে যার কিছুদিন আগে ডিভোর্স হয়, তুই তাকে বিয়ে করবি। আমি বললাম, আমার তো ঘর বাড়িই নেই, রেহানার বাবা কি আমার সাথে তাকে বিয়ে দিবে? তখন তিনি বললেন, সেই ব্যবস্থা আমি করব। রেহানাকে বিয়ে করার পর তুই আর রেহানা এই বাড়িতেই থাকবে। তখন আমি তাকে বললাম, কাকা আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তিনি আমাকে এমন এক কথা বলে যেটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। তিনি বললেন, কেউ জানে না যে রেহানার সাথে আমার গোপন সম্পর্ক আছে। রেহানাকে তো আমার বিয়ে করা সম্ভব না, আমার তো বউ আছে, বাচ্চা আছে, তাই তুই ওকে বিয়ে করে এ বাড়িতে আমার কাছে এনে দিবি। আমাকে চুপ থাকতে দেখে কাকা বললেন, দেখ কামাল, তোর বাবা চুরি করা 4টা গরুর একটা গরুর দামও তুই 2 বছরে উঠাতে পারলি না। আর তুই যদি আমার এই কথা মেনে নিস তাহলে তোকে কোনো টাকাই পরিশোধ করতে হবে না, বরঞ্চ আমি মাসে মাসে তোকে বেতন দিব। আমিও ভাবলাম আমার ঘরের বোনটা বুড়ি হয়ে যাচ্ছে, সংসারের কথা বিবেচনা করে আমি চেয়ারম্যানকে হ্যাঁ বলে দিলাম। পরদিন আমি, মা আর চেয়ারম্যান মিলে রেহানাদের বাড়িতে যাই। রেহানার বাবা তো এই প্রস্তাব শুনে কিছুতেই রাজি হচ্ছিলেন না। চেয়ারম্যান তখন ওনাকে নানান ভাবে বোঝাতে লাগলেন, বললেন রেহানা আমার বাড়িতে থাকবে, আজ থেকে কামাল আর রেহানা আমার সন্তান। এটা শুনে রেহানার বাবা কিছুটা রাজি হলো। 1 সপ্তাহ পরে আমাদের বিয়ে। বিয়ের রাতে বাসর ঘরে ঢুকতেই রেহানা বলল, আপনি পাশের রুমে গিয়ে ঘুমান। আমি পাশের রুমে যেতেই চেয়ারম্যান ঢুকলো রেহানার রুমে। পাশের রুমে শুয়ে শুয়ে ভাবলাম, গরিব হয়ে জন্মানো চেয়ে না জন্মানো ঢের ভালো। যাকে 2 লক্ষ টাকা কাবিন করে বিয়ে করলাম তার কাছে পাঠালাম অন্য পুরুষ। ফজরের আজান দিতেই চেয়ারম্যান বেরিয়ে গেল। সকালবেলা রেহানাদের বাড়ি থেকে মেহমান এলো। চেয়ারম্যান সবাইকে সে কি আপ্যায়ন করলো বলে বোঝানো যাবে না। কিছুদিন পর চেয়ারম্যান আমার আইবুড়ো বোনকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেয়। গ্রামের সবার কাছে চেয়ারম্যান হয়ে যায় ফেরেশতার মতো। সবাই বলতে লাগলো, চেয়ারম্যান মানুষ নয়, সাক্ষাৎ ফেরেশতা। অথচ সেই চেয়ারম্যানের ভেতরটা যে কুৎসিত কালো তার সাক্ষী একমাত্র আমি। চেয়ারম্যানের এসব নোংরামি সহ্য করতে না পেরে একটা সময় পর আমি সিদ্ধান্ত নিলাম আমি এখান থেকে পালিয়ে যাব। মাকেও সবকিছু খুলে বলি। সব শুনে আমার মা বলল, তুই পালিয়ে যা। এরপর আমি আমাদের বরিশালে অন্য একটা থানায় পালিয়ে গিয়ে একটা মেয়েদের জুতার দোকানে চাকরি নেই। এদিকে রেহানা চেয়ারম্যানের বাড়িতেই থাকে। কিছুদিন পর আমার জুতার দোকানের মালিক সব বন্ধ করে বিদেশ চলে যায়। আর আমারও চাকরিটা বন্ধ হয়ে যায়। শেষ যেদিন দোকানদারি করি সেদিন দোকানে একটা মহিলা কাস্টমার আসে, তার নাম নাসিমা। তাকে সব খুলে বললাম। তিনি বললেন, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমার বাড়িতে কাজ করবে। আমার স্বামী প্যারালাইজ, পঙ্গু, তার সব কাজ করতে হবে। তোমাকে এখানে যা বেতন পাও তার থেকে বেশি বেতন দিব। আমিও রাজি হয়ে গেলাম, কারণ এছাড়া আমার কোনো উপায় ছিল না। ওনার বাড়িতে ঢুকতেই দেখলাম বিশাল বড় বাড়ি, অনেক ধনী মানুষ। আমি ওনার স্বামীর খাওয়া দাওয়া, গোসল, টয়লেট সবকিছু করাতাম। ওই নাসিমার একটা মেয়ে ছিল, নাম মাহমুদা। অবসর সময়ে আমি তার সাথে গল্প করতাম। ধীরে ধীরে মাহমুদা আর আমি গভীর সম্পর্কে জড়িয়ে পড়ি। একদিন মাহমুদা বলল, চলো আমরা পালিয়ে যাই। মিথ্যে বলবো না, আমিও যেহেতু তার প্রতি দুর্বল ছিলাম
আমিও তার সাথে পালিয়ে যাই। পালানোর সময় সে অনেক টাকা পয়সা আর স্বর্ণালঙ্কার নিয়ে যায়। সে তার এক বান্ধবীর বাড়িতে গিয়ে উঠে আমাকে নিয়ে। কিছুদিন যেতেই মাহমুদার মা তার মেয়ের জন্য পাগল হয়ে যায়, তাই সে আমাদেরকে সেখান থেকে নিয়ে আসে। এরপর থেকে আমি খেয়াল করতাম আমার শাশুড়ি আমাদেরকে অন্য নজরে তাকাতো। ধরেন আমি যদি গোসল করতে যেতাম, তখন উনিও আশেপাশে ঘুরঘুর করতো। এরই মধ্যে আমার স্ত্রী প্রেগনেন্ট হয়। আমার শাশুড়ি একদিন হঠাৎ আমার হাত ধরে আমাকে একটা কুপ্রস্তাব দেয়। আমি বললাম, ছি ছি, আপনি আমার মায়ের মতো, কিভাবে এসব বললেন? আপনি যদি এসব কথা আর একবার বলেন, আমি তাহলে মাহমুদাকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। তখনই তিনি আমাকে একটা কথা বলেন, যেটা শুনে আমি রীতিমতো অবাক। তিনি বললেন, তোমার কোন বাড়িতে যাবে? তোমার বাড়িতে তো তোমার আরেকটা বউ আছে। তুমি ওই বউকে রেখে পালিয়ে এসে এখানে মাহমুদাকে বিয়ে করেছ। এসব কথা যদি মাহমুদা জানে, তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। এরপর আমি ভাবলাম, উনি এসব কথা কিভাবে জানলো? এরপর থেকে আমাকে ভয় দেখিয়ে আমার শাশুড়ি আমার সাথে অনৈতিক সম্পর্ক করতে লাগলো। আমার একটা ফুটফুটে মেয়ে হলো। মাহমুদাকে বললাম, শোনো, আমি বিদেশ চলে যাব। সে বলল, আমাদের কি জায়গা জমির অভাব আছে? আমাদের কিসের অভাব? তুমি কেন বিদেশ যাবে? তখন আমি বললাম, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি আমার মেয়ের জন্য বাবা হিসেবে কিছু করতে চাই। আমার শাশুড়িও আমার বিদেশ যাওয়াটা সহজেই মেনে নিয়েছে, যদিও আমি ভেবেছি উনি ঝামেলা করবে। এদিকে আমার প্রথম স্ত্রী রেহানা আর মকবুল চেয়ারম্যানকে এলাকার মানুষ হাতে নাতে ধরেছে, তাদের বিয়েও পড়িয়ে দিয়েছে। সেদিক দিয়ে আমার কোনো ঝামেলা পোহাতে হয়নি। আমার ছোট ভাইও এখন একটা ভালো চাকরি করে। আমাদের পরিবার এখন মোটামুটি সচ্ছল, কিন্তু আমার বাবার কোনো খবর আমরা পাইনি। আমি সৌদিতে প্রায় 4 বছরের মতো চাকরি করি। সব সময় মাহমুদা শাশুড়ির সাথে কথা বলতাম। আমার শাশুড়ি তার পুরনো পাপের জন্য সব সময় আমার কাছে ক্ষমা চাইতেন। আমার শাশুড়ি আমাকে বলল, আমি জীবনে অনেক পাপ করেছি, আমি হজে যেতে চাই। আমার মাকে আমার স্ত্রীর কাছে রেখে আমার শাশুড়ি হজ করতে সৌদিতে আসে। হজ সম্পন্ন হওয়ার পর আমার শাশুড়ি আমার বাসায় আসে। কিছুদিন থাকার পর উনি বলল ওনার পাসপোর্ট হারিয়ে গেছে। উনি তখন বলে উনি আমার সাথে সৌদিতে থাকতে চায়। আপনারা আমাকে খারাপ ভাববেন, আমি মিথ্যে বলবো না। যেহেতু আমার শাশুড়ির সাথে আমার আগেও ফিজিক্যাল হয়েছে, এখানে এসেও একদিন ওনার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়। আর তিনিও গোপনে প্রমাণ হিসেবে ভিডিও করে রাখে আর আমাকে প্রেসার দেয়, আমি যদি ওনাকে বিয়ে না করি তাহলে এই ভিডিও আমার ওয়াইফ মাহমুদার কাছে পাঠিয়ে দিবে। আমিও তখন ভয়ে ওনাকে সৌদিতে বিয়ে করি। কিছুদিন যেতেই হঠাৎ একদিন দেখলাম আমার ওয়াইফ আমাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। একটা কথা বলে রাখি, আমার শাশুড়ি কিন্তু আমার নিজের শাশুড়ি নয়, উনি মাহমুদার সৎ মা। আর একটা কথা, আমি সৌদিতে আসার 1 মাস পর আমার শ্বশুর মারা যায়। যাই হোক, পরে জানতে পারি আমার শাশুড়ি মাহমুদাকে সবকিছু বলে দিয়েছে। এই নিয়ে ওনার সাথে আমার ভীষণ ঝগড়া হয়। এক পর্যায়ে আমি আমার শাশুড়িকে মেরে রক্তাক্ত করে পালিয়ে যাই এবং সেখান থেকে পুলিশ আমাকে ধরে 3 মাস রেখে দেশে পাঠিয়ে দেয়। আর আমার শাশুড়ি রয়ে গেল সৌদিতে। তিনি এখনো মধ্যবয়স্ক, সেখানে চাকরি করছেন। দেশে এসে জানতে পারি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে। এখন আমি আমার মা আর ভাইয়ের সাথেই থাকি। আর কোনোদিন বিয়ে করব না ভেবেছি। দারিদ্রতার কারণে এভাবেই আমার জীবনটা তছনছ হয়ে গেল।